বিশেষ করে বাংলাদেশ বিষয়ে নানান ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন এই সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আমরা শুভেচ্ছা দেখলাম যে সকলকে। জি, বিএনপির বিজয়ে তারেক রহমানকে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, তিনি টুইট করেছেন এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। তো শুভেচ্ছা জানানোর বিষয়টি তো আসলে অনেকটা ফর্মাল পর্যায়ে থাকে। কোনো শত্রু বিজয় লাভ করলে কূটনৈতিক জায়গা থেকে শুভেচ্ছা জানানো হয়, কিন্তু নিশ্চয়ই বিএনপি এই মুহূর্তে ভারতের শত্রু নয়, যার একটা সিমটম আমরা এর আগেই দেখেছি জয়শঙ্করের বাংলাদেশ আসাকে কেন্দ্র করে। তারপরেও ভারত বাস্তবতার জায়গা থেকে বিএনপির এই বিজয়কে কিভাবে মূল্যায়ন করছে, কতখানি মূল্যায়ন করছে? ধন্যবাদ। আহ, প্রথম কথা যেটা বলবো যে দেখুন, আওয়ামী লীগ যেহেতু ময়দানে নেই, মানে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যাকে জয়লাভ করিয়েছেন বা জিতিয়েছেন, ভারতকে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম অনেক ভোরবেলায় প্রায় টুইট করে দিয়ে, এখন অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা হওয়ার আগে, আচ্ছা। নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেননি, কিন্তু নরেন্দ্র মোদী তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তার সঙ্গে কাজ করতে আগ্রহী, ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে উন্নত হয় সেই বিবৃতির মধ্যে যেটা আছে মেসেজ সকালবেলায়। তো ভোরবেলায় একটা খুব চমৎকার মেসেজ তারেক রহমান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। আধ ঘন্টা পরে দেখলাম পাকিস্তানও পাঠিয়েছে, তার আগে পরে দেখলাম ঢাকার মার্কিন দূতাবাসও পাঠিয়েছে। তো ফলে ভারত প্রথম মানে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের সঙ্গে বা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং আপনাকে এর সঙ্গে এটাও বলে রাখি যে আমি শুনেছি, বেশ মানে এখনো কনফার্ম নয়, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। আচ্ছা। টেলিফোনে কথা বলবেন এবং যদি শপথের দিন স্থির হয়, নিশ্চিতভাবে ভারত থেকে কোনো উচ্চপদস্থ প্রতিনিধি তাতে যোগ দেবেন। আমি সেটা সিদ্ধান্ত হয়নি বলে বলতে পারছি না ঠিক কে যাবেন, কিন্তু আচ্ছা। এই ধরনের এবং যেটা তারা বলছেন, এবং এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও যেটা অফ দ্য রেকর্ড মন্তব্য যখন জানতে চেয়েছিলাম কিভাবে দেখছেন তারা, তখন বলছে প্রধানমন্ত্রী তো বিবৃতি দিয়েছেন, সেটা তো আপনারা দেখেছেন, এবং আমরা মনে করি যে এই সরকারের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে কি করে পুনঃস্থাপিত করা যায়। শেখ হাসিনার সময় যে সম্পর্কটা হয়েছিল, যেটাকে প্রায় কার্যত সোনালী অধ্যায় বলা হতো, এখন যেখানে তলানিতে পৌঁছেছে সেখান থেকে সেটাকে পুনরুদ্ধার করার একটা প্রয়াস ভারত সরকার করবে, এটা আমি অন্তত শুনেছি। এবং এটা মনে হয় যদি বাংলাদেশে আর কোনো নতুন করে কোনো জটিলতা না তৈরি হয়। আহ আপনি যেটা বলছেন যে যখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ওথ নিবে সরকারের গঠন বিষয়ে, সেক্ষেত্রে ভারত থেকে স্পেশাল স্পেশালি কেউ জয়েন করতে পারেন, তখন যদি সেটি হয়ে থাকে, আমার ধারণা, না, আমি যত জানি এ পর্যন্ত তো বাংলাদেশের ক্ষেত্রে এটি হয়নি যে নতুন সরকার গঠনের সময় বাইরের কোনো রাষ্ট্রের স্পেশাল গেস্ট হয়ে কারো আসা। এমনি স্বাভাবিকভাবে তো বাংলাদেশে নিযুক্ত আহ, বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশনার বা রাষ্ট্রদূতরা থাকেন। ভারতের ক্ষেত্রে যেটি আমরা দেখি যে ভারতের সরকার গঠনের সময় বা ওত নেওয়ার সময় বিভিন্ন রাষ্ট্রের বন্ধু প্রতিম রাষ্ট্রের প্রতিনিধিরা আসে। যদি সেটি হয়ে থাকে, সেটি তো অবশ্যই আলাদা একটা সিগনিফিকেন্ট বিষয়, তাই নয় কি, আমার ভারতের দিক থেকে? আমার মনে হয় দেখুন, এর আগে যখন শেখ হাসিনাও শপথ নিয়েছেন, সেই অনুষ্ঠানেতে ভারতের রাষ্ট্রদূত হাই কমিশনার উপস্থিত ছিলেন। নাকি হ্যাঁ, ভারতের মানে হাই কোনো কমিশন এখানে মন্ত্রী নিযুক্ত, কিন্তু এখানে হাই ঢাকায় যে কমিশনের বাইরে নিযুক্ত। স্পেশালি কেউ আসা? না, এরকম কেউ আসেননি। খালি সম্প্রতি যেটা খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যোগ দিয়েছিলেন, সেটা আপনারা দেখেছেন সকলেই, এবং সেখানে তার সঙ্গে বাক্যালাপও হয়েছিল। ফলে এখন আমরা যেটা শুনেছি যে ভারত সরকার ভাবছেন হয়তো এই সম্পর্কটাকে যদি সত্যি পুনরুদ্ধার করতে হয়, সেক্ষেত্রে হয়তো হাই কমিশনার তো অবশ্যই থাকবেনই, কিন্তু হাই কমিশনার ছাড়া আর কাউকে পাঠানো যায় কিনা এই বিষয়ে একটা ভাবনা চিন্তা আছে। আমি কোনো সমস্যা একটাই হয়, আমার কথা বলার পর সেটা ভাইরাল হতে থাকে যে আমি বলেছি কি ভারতের কেউ আসছেন,
কিন্তু আমি সেটা বলছি তো, ভারতের ভাবনা চিন্তা আছে, একজন কেউ উপস্থিত থাকবেন, আমি এই পর্যন্তই বলে থামছি। কিন্তু এটা কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, কারোর কথা বলছি না। না, নিশ্চয়ই নিশ্চয়ই ফেরি না, ফেরি আমি বলছিও না। এবং ভাইরাল তো সেই জিনিসগুলো বেশি হয় যখন রং চং মাখিয়ে বেশি একটু উল্টো পাল্টা ভাবে আম, লেখনীর মাধ্যমে বা বলার মাধ্যমে প্রকাশ পায়। আহ, আহ, নিশ্চয়ই সবাই তেমনটি নন, কিন্তু আপনি যদি ভাবছেন নিশ্চয়ই কিছু শুনেছেন বিধায় ভাবনাটা তো গ্রো করেছে, এমন তো নয় যে আপনি স্বপ্ন দেখছেন। না না, স্বপ্ন নয়। এবং সকালবেলায় তো আমি জানতে পেরেছি বলেই, মানে এটা স্বাভাবিক, আমাদের নিয়ম অনুসারে ধরুন যে প্রথম প্রতিক্রিয়া কি জানার চেষ্টা করি, যে হুম হুম হুম। প্রতিক্রিয়াটা একটা বুঝতে পারি ভারত সরকার কি ধরনের ভাবছেন। তারা এটা ভাবছেন যে যদি তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকারের সঙ্গে তারা সর্বত সহযোগিতা করার একটা উদ্যোগ নিচ্ছেন, যেটা কিন্তু তারেক রহমানের আমন্ত্রণ ছাড়াই, আমি বলছি হুম স্বেচ্ছায়, যেটাকে বলা হয় সুও মোটো পদক্ষেপ নেওয়া, সেই হুম কিন্তু হুম। পদক্ষেপ কিন্তু ভারত সরকার নিতে শুরু করেছে। এটা একটা বড় কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে দেখুন। যত যাই হোক, যে জামায়াত ইসলামী পরাস্ত হয়েছে এটা ঠিকই ভোটের অঙ্কে বা শাসনের বিচারে, কিন্তু যেখান থেকে তারা, যে সংখ্যা থেকে তারা যে পর্যায়ে পৌঁছেছেন, ফলে যেহেতু এটা আওয়ামী লীগ না থাকার কারণেই হয়েছে, সেই পর্যায়ে যে পৌঁছেছেন এই সংখ্যাটা কিন্তু কম নয়। এবং পশ্চিমবঙ্গের লাগোয়া যে সীমান্তবর্তী যতগুলি বাংলাদেশের জেলা আছে, আমি দেখছিলাম একটা ম্যাপ, তার বেশিরভাগ জায়গায় জামায়াতপন্থীরা জয়ী হয়েছে। হুম হুম হুম। সেটা ধরুন মালদা, মুর্শিদাবাদ থেকে নিচে, তার নিচে যতটা নামবেন একদম দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, বনগাঁ, মানে কারণ যশোর, আপনি জানেন, যশোর, রংপুর যেসব অঞ্চলে জামায়াত আচ্ছা। সাফল্য লাভ করেছে, হুম সেগুলো একদম পশ্চিমবঙ্গের লাগোয়া এই হুম অঞ্চলে। হুম। সেখানে কিন্তু বিএনপি কিন্তু ততটা জয়লাভ করেনি। সে কারণটা পরে হয়তো বিশ্লেষণ করা যেতে পারে, যে কি কারণে, মানে ভোটের অঙ্ক দেখলে বা সেখানকার মানুষের সঙ্গে কথা বললে হয়তো বোঝা যেতে পারে। এটা নিশ্চয়ই ভারত সরকার চাইছে যেন দ্রুত তারেক রহমানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার। কলকাতার তো কোনো একটা চ্যানেল চালিয়ে দিয়েছে তারেক রহমান প্রথম সফরে ভারতে আসবেন, আমি সেটা চাই না। মানে এখন ব্যাপারটা হচ্ছে, ভারতে তারেক রহমানের নেতৃত্বে সরকার, মানে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পর, ফলে এখন অনেকটা দ্রুত সম্পর্ক স্থাপন করার একটা প্রবল উদ্যোগ নেওয়া হয়েছে, এটুকু বলতে পারি। আপনি সীমান্ত এলাকায় জামাতের যে প্রতিনিধিদের নির্বাচিত হওয়া এমপি হিসেবে আহ নিশ্চয়ই নানান ধরনের বিশ্লেষণ বের হবে, তবে এটা কিন্তু নতুন কোনো ট্রেন্ড নয়। সীমান্ত এলাকাগুলোতে জামাত কিন্তু শক্তিশালী। যেমন সাতক্ষীরা তো আগে থেকে শক্তিশালী, তারপরে আপনার বর্ডার এরিয়া আমি পঞ্চগড় বলতে পারি, অন্য অন্য জায়গায় বলতে পারি। জামাত কিন্তু শক্তিশালী। এর কারণ যেটি আমরা মনে করি বা বাংলাদেশের বিশ্লেষকরা যেটি বলে থাকেন সেটি হচ্ছে যে ভারতের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোর মানুষেরা মানে জামাত এমন একটি ধারণা সম্ভবত সৃষ্টি করতে পেরেছে যে ভারতের আধিপত্য আমাদের জন্য ক্ষতিকর, বা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি আধিপত্যবাদী সম্পর্ক ভারতের ভারতের পক্ষ থেকে। এতে কি আসলে আপনিও মনে করেন কিনা? না, সেরকম তো আমি জানি না, আমি তো আধিপত্য বিষয়টা নিয়ে আমার অনেক প্রশ্ন আমি যে আছে। জামাতের কথা বলছি, না, জামাতের কথা প্রশ্ন বলছি, আছে এই জামাতের। কারণে আমি বলছি যে আমি অন্তত একটা উদাহরণ পেতে চাই, যে অমুক একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটাতে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আমি যেটা জানি, স্থল সীমান্ত চুক্তি হয়েছিল, ভারতকে প্রথম 10,000 একর জমি বাংলাদেশকে দিতে হয়েছিল। 1 ইঞ্চি জমির জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল। শিশু বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, 10,000 একর জমি আমরা মানচিত্র বদলে দিয়েছি পশ্চিমবঙ্গের, ভারতের সংবিধান পাশ করিয়ে। বাংলাদেশের জন্য স্থল জল সীমানার ক্ষেত্রেও একই রকম ঘটনা, বাংলাদেশ জয়লাভ করেছিল ভারতের বিরুদ্ধে। এগুলো নিয়ে ভারতের কোনো অসন্তোষ কিছু নেই। আমরা কোনো একটা নির্দিষ্ট একটা ধারণা তৈরি হয়ে, কারণ এই ভারত বিরোধী মনোভাবটা বা এই আধিপত্যবাদ, এই প্রচারটা করলে তবে ওখানে ভোট মেলে, এরকম একটা ধারণা আছে। ফলে সেই কারণে আমার মনে হয় এটা একটা, এবং দেখুন, মানে 71-এর পরেও যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু ভারত বিরোধিতা ছিল, এবং সেখানেও 27% মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। ফলে সেই অংশটা তো আছেই। সেই কারণে আমি বুঝেছি। কিন্তু আমি এইবারের ক্ষেত্রে কিছু একটা বিশ্লেষণ শুনেছি স্থানীয় মানুষের থেকে, যে 5ই আগস্টের পর সেখানকার হিন্দু
অঞ্চলগুলোতে প্রচুর অত্যাচার হয়েছিল, মনে করেছেন সেই তারা যে জামায়াতে একমাত্র তাদের রক্ষা করতে পারে, সেই জন্য তারা জামায়াতের পক্ষে গিয়েছেন। এরকম একটা অ্যানালিসিসও আমি শুনেছি। সত্য মিথ্যা আপনারা ভালো বলতে পারবেন। যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকখানি যদি বাস্তবতা ভারতের দিকে চেয়ে আছে তাদের আহ পুনর্জাগরণের জন্য আমি বলতে পারি, বা পুনর্বাসন পুনর্বাসন শব্দটা হয়তো খারাপ লাগে, তারা রাজনীতিতে কামব্যাক করার জন্য বাংলাদেশে, সেই দিক থেকে আহ যেমন শেখ হাসিনা তো নিজেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসুক তিনি সেটি চান, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং বিএনপি এসে তিনি আশা করবেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই দিক থেকে ভারতের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা, বিশেষ কোনো বার্তা আছে কিনা? বিশেষ বার্তা আছে, এবং সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর যে টুইট বার্তাটা ভালো করে যদি দেখেন, বা ইন হুম, হুম। বিটুইন দ্য লাইন একটা শব্দ ব্যবহার করা আছে, ইংরেজিতে, অন্তত বাংলাটা অনুবাদ কিন্তু কি হয়েছে বলতে পারবো না, দেখিনি। সেটা হচ্ছে ইনক্লুসিভ হুম, বাংলাদেশ তৈরি করা। ইনক্লুসিভ বাংলাদেশের অর্থ হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ, তার একটা সমাবেশ ঘটানো হোক আর কি। অবশ্যই সেই সব, কারণ একটা বাংলাদেশের দেখুন, ভোটের প্রতিশত 60% হলেও 40% মানুষ তো ভোটে অংশ নেননি, এবং আওয়ামী লীগের ভোট এরকম 35 থেকে 40% আছে, তারা ভোটের বাইরে রয়ে গিয়েছেন। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কেউ হয়তো ভোট দিয়েছেন, যে কারণে ভোটের প্রতিশতটা 60% হতে পারে। জানি না, এটা নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, সেটা আমি বিতর্কে ঢুকছি না। তো আমার মনে হচ্ছে আওয়ামী লীগ একটা আহ, বড় রাজনৈতিক দল। তারেক রহমান এটাও বলেছিলেন রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে, সম্ভবত, আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করি না, কারণ ভবিষ্যতে আমাদের কেউ নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ফলে এই বিষয়টাতে আমার মনে হয় যে একটা কোনো উদ্যোগ ভারতের থাকলে থাকতেই পারে। কারণ ভারতে এতজন নেতা যারা রয়েছেন, এখানে আছেন, তারা আবার ফিরে যান, আবার তো 5 বছর পরে নির্বাচন হবে। তার আগে তাদের যেভাবে, ধরুন জেলে যারা আছেন, যদি তাদের কোনো মুক্তির ব্যবস্থা হয়, আমি বিচার প্রত্যাহার করার কথা বলা হচ্ছে না, কিন্তু যদি তাদের জামিনে মুক্তি দেওয়া যায়, যারা নির্বাচিত হয়ে আছেন তারা যদি এবার নিজ ঘরে ফিরতে পারেন, এটা একটা আলাপ আলোচনা চলতেই পারে। এবং এই আলোচনাটা হওয়াটা আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মেসেজ, সেই বার্তায় কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে বলে আমার কিন্তু মনে হয়। মানে সেই ইঙ্গিতটা তো সবসময় ভারত দিয়ে আসছে, কিন্তু যেহেতু বিএনপি এখন ক্ষমতা আসতে যাচ্ছে, সেই জায়গা থেকে আরো স্পষ্ট কোনো বার্তা তার মধ্য থেকে আমরা মানে আপনি এটা পাচ্ছেন কিনা? এখন, যদি শেষ পর্যন্ত আমি যেটা আপনাকে বললাম, যদি ফোনে বাক্যালাপ হয়, তাতে যে বিবৃতির থেকে আরেকটু উন্নত স্তরের হয়তো কথাবার্তা হতে পারে। সেটা এখন তার জন্য অপেক্ষা করে আছি, যে সেটা মানে আগাম আগ বাড়িয়ে বলছি না, কিন্তু আমার মনে হয় যে ইনক্লুসিভ কথাটা তো বলা হয়েছিল নির্বাচনের সময়, হুম, কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হয়ে গেছে। হুম, তারপরেও ভারত কিন্তু ওই প্রসঙ্গটা তুলছে, যে ইনক্লুসিভ কথাটা, হুম। অন্তর্মুখী, সকলকে সঙ্গ নিয়ে একটা, এবং সেটা কিন্তু হওয়া জরুরি বাংলাদেশের স্থিরতা এবং স্থায়িত্বের জন্য। সেটা না হলে একটা অস্থিরতা থেকেই যাবে আর কি। সেটা মানে বাংলাদেশ ছাড়াও সেটা ভারতের জন্য নিরাপত্তা দিক থেকে সঠিক নয়। জামাত একেবারে কম আসন তো পায়নি, মানে অনেকের ধারণা ছিল, বা ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা অবিশ্বাস বা এক ধরনের অনাস্থা থেকে অনেকের আশঙ্কা ছিল যে জামাত হয়তো সরকার গঠন করবে। সরকার গঠন করতে না পারলেও যে কটি আসন পেয়েছে একেবারে কম নয়, 68টি আসন, এবং এনসিপি 6টি পেয়েছে, 74টি আসন। এই 74টি আসনকেও ভারত কোন দৃষ্টিতে দেখছে? মানে আপনারা এটা কি একেবারে আম, মোটামুটি হতেই পারে এমন ভাবে দেখছেন, নাকি বেশ সিগনিফিকেন্ট আপনাদের কাছে ভারতের জন্য যে আশঙ্কার জায়গাগুলো সেটি এখনো আছে কিনা? না, এবং বাংলাদেশ, আমার মনে হয় ভারতের শুধু না, বাংলাদেশের জন্য থাকতে পারে আশঙ্কার, কারণ ভবিষ্যতে এই শক্তিশালী একটা অপোজিশন এই প্রথম বহুকাল বাদে বাংলাদেশে এলো, এবং তারা যদি সংসদে যান এবং সংসদে সত্যি যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা ঠিকই, কিন্তু সংখ্যাটা যেহেতু কম নয়, তারা কিন্তু তাদের সহমতিটা অনেক ক্ষেত্রে কিন্তু জরুরি হয়ে উঠতে পারে।
না হলে অনেক কিছুই কিন্তু বাস্তবায়ন করা যাবে না। সেই সহমতির ক্ষেত্রগুলোতে ধরুন কোনো এমন কোনো বিষয় থাকলে, যদি থাকে যেটা ভারতের নিরাপত্তার জন্য বিঘ্নিত হতে পারে, আহ জামায়াত যেটা চাইবে তার অনেকাংশ, সবটা না হলেও যদি কিছু কিয়দংশও যদি কেবলমাত্র সরকার চালানোর স্বার্থে যদি বিএনপি মেনে নেয়, তাহলে সেগুলো দেখার অপেক্ষা। বিশেষ করে আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে, যে এক্ষেত্রে গণভোটের হ্যাঁটা বাস্তবায়িত হবে কি করে। তার যে দ্বিতীয় ধারাটি সম্পূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী একটি আজ কনসেপ্ট বলে মনে হয়। এই নির্বাচনে জামাতের পক্ষ থেকেও হিন্দু প্রার্থী দেওয়া হয়েছিল। তার মধ্যে অনেক আলোচিত একটি বিষয়, খুলনা ১ নম্বর আসনে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছিল। তিনি পরাজয় বরণ করেছেন এবং ওটি হিন্দু অধ্যুষিত এলাকা। আপনি এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? কেন আমি কৃষ্ণ ওই নন্দীকে অঞ্চলে প্রার্থী হলো? আমি ওই অঞ্চলে আগে সফর করেছি, দু হুম, হাজার তেইশ সালে। সেখানকার হিন্দুরা স্থানীয় হিন্দু আওয়ামী লীগ এমপির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন আমাকে। ফলে তাদের কাছে মনে হয়েছিল যে যদি তিনি যা করছেন তার থেকে তো, মানে সেই কারণেই তারা কিন্তু কোনো হিন্দুর থেকেও তারা পছন্দ করছিলেন তাদের স্বার্থ রক্ষা করতে পারেন এমন কোনো ব্যক্তি, তিনি মুসলমান হলেও আপত্তি নেই। হুম, এটা আমাকে তারা বলেছিল যে না, সেই অঞ্চলের আমার কাছে ছবি আছে প্রচুর, তারা মহিলারা রীতিমতো কান্নাকাটি করেছিলেন। মানে খুবই আমার লজ্জা লেগেছিল যে আমার প্রায় পায়ে পড়ছিলেন। যে আমি তখন ফিরে এসে ঢাকাতে বলেছিলাম যে নেতৃত্বের কাছে আওয়ামী লীগের, যে আপনাদের কিন্তু এই ধরনের ক্ষোভ আমি দেখেছি মানুষের মধ্যে, এগুলো কিন্তু না ভাবলে কিন্তু একটা বিস্ফোরণের মুখে পড়বেন। ঘটনা যা আবার হয়ে গেছে, এখন তো আর নথি ঘেটে আর কি করবো, সেগুলো তো জানার কথাই ছিল। এবং সেই নেতারা জানেন যে আমি ওসব বলেছিলাম আর কি। তো ফলে আমি বলছি যে ওই হিন্দু হলেই হিন্দুকে সমর্থন, এটা বোধহয়, যেটা আমাদের এখানে আপনি জানেন কিনা জানি না, আমাদের হিন্দু ধর্মের বিষয়ে খুব গর্ব করে বলা হয়ে থাকে, হিন্দুরা সবসময় হচ্ছে অন্য ধর্মকে সম্মান করতে জানে। তারা একটা হিন্দুত্ববাদী, যেটা হিন্দুত্ব ওটা রাজনীতি, কিন্তু হিন্দু ধর্মটা রাজনীতি নয়। সেম অ্যাজ হিন্দু মুসলমান ধর্মের ধর্মের মধ্যে, মধ্যেও, সেম হ্যাঁ, অ্যাজ হিন্দু মুসলমান ধর্মের ধর্মের মধ্যেও মধ্যে একটা অন্য ধর্মের প্রতি উদারতা সহনশীলতা, আছে। শ্রদ্ধাশীল মনোভাব হ্যাঁ, পোষণ আসলে করতে হবে। তাদের স্বার্থ কারা রক্ষা করবেন, তারা সেই হুম, স্থানীয় মানুষরা দেখেছেন যে সেক্ষেত্রে হয়তো যিনি হিন্দু হলেও তিনি জামায়াতের বা অন্যত্র যশোরে যেখানে সবাই জিতছেন জামায়াতের, কিন্তু এখানে কেন জিতলেন না? নিশ্চয়ই এগুলো খুব চমৎকার কেস স্টাডি হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে নিজে দেখে আমি দেখেছি হিন্দুরা কিন্তু সকল হিন্দু প্রার্থীর পক্ষে ছিলেন না। না, এটা তো হিসাবে বেড়েই আসে। পাশাপাশি ওই সময় যখন প্রার্থী দেওয়া হয় তখন কিন্তু এরকম একটি, সেটা আপনি রিউমার বলেন বা আলোচনা বলেন, এরকম একটি আ কথাবার্তা চলছিল যে কৃষ্ণ নন্দীকে সম্ভবত ভারতের বিশেষ কোনো গোয়েন্দা সংস্থা থেকেই আ দাঁড় করানো হয়েছে জামাতের প্রার্থী হিসেবে। নানান ধরনের গুঞ্জন চলছিল। এগুলো কোনো ভিত্তি ছিল কিনা? আসলে কি কোনো আমি ভিত্তি আছে? বিএনপির যে একজন খুব শীর্ষস্থানীয় হিন্দু, যিনি খুব হ্যাঁ। আইনজীবী, প্রকৃত আইনজীবী, তিনি তো জয়লাভ করেছেন। এবং তিনি হুম, হুম। সকল মানুষের প্রতি, এমনকি সেখানকার মাগুরা সহ নানা জায়গার দেখলাম আমি ফেসবুকে, তাদের সকলকে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। অনেকাংশই কিন্তু মুসলিম, মুসলিম ধর্মাবলম্বী, মানে সকলে হিন্দু নন, হুম, কিন্তু হুম। তিনি তো হিন্দু প্রার্থী ছিলেন। অর্থাৎ প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর বিচার, সেটা একটা বড় বিষয় হয়ে থাকে ভোটারদের কাছে। এখন তিনিও হিন্দু ছিলেন, তাকে তো কখনো বলা হয়নি তিনি ভারতের কোনো গোয়েন্দাদের দ্বারা তাকে প্রার্থী করা হয়েছে। তো এখন এটা একটা পারসেপশন বাংলাদেশে আছে, অস্বীকার করার কিছু নেই, এটা পারসেপশন আছে। উম এবং যারা মনে করেন যে ভারতীয় এজেন্সি ধরে দিলে বা বলে দিলে হয়তো কেউ কেউ মন্ত্রীও হতে পারবেন, এমনও ধারণা আছে। ধারণা আছে, আবার ক্ষেত্র বিশেষে অনেকে মনে করে যে সত্যতাও আছে। যাই হোক, সেটা অন্য বিতর্ক। আমি শেষ প্রশ্নটির উত্তর আপনার কাছে জানতে চাই। এই নির্বাচনে অনেকেরই ধারণা যে যুক্তরাষ্ট্রের একটি প্রভাব কাজ করেছে। কেউ, কেউ ভাবে যে জঙ্গিবাদ, মৌলবাদ ঠেকাতে ভারতেরও একটি প্রভাব কাজ করেছে। এবং যুক্তরাষ্ট্র যে খেলছে এটি তো অস্বীকার করার কোনো কায়দা নেই। যে তার কারণ গত ৯ তারিখে নির্বাচনের মাত্র ২ থেকে ৩ দিন আগে যেই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি করলো ইউনূস সরকার, এবং তার মধ্যে অনেক ধারা আছে, আপনি নিজেও বোধহয় খেয়াল করেছেন যে ওখান থেকে বোয়িং কিনতে হবে ১৪ টা, ৩৭,০০০ কোটি টাকার, কিংবা
চীন বা রাশিয়া থেকে কোনো ধরনের অস্ত্র অথবা জ্বালানি কিংবা যে চুল্লি এগুলো নেওয়া যাবে না, ভারত প্রসঙ্গ এখানে নেই। তারপরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি হয়েছে। এদিক থেকে ভূ রাজনৈতিক দিক থেকে কোনো বিশেষ বার্তা ভারত এই এগ্রিমেন্টের মধ্য দিয়ে এবং তারেক রহমানের ক্ষমতায় আসা সবকিছু মিলিয়ে কোনো কিছু মূল্যায়ন করছে কিনা? তিনি আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ভোটের দিন দেখলাম, তিনি প্রায় বিশ্ব জয় করছেন এমন একটা ভাব দেখিয়েছিলেন দুহাত তুলে তুলে। হুম, তো সেক্ষেত্রে তার ব্যাপারটা ভবিষ্যতে কি দাঁড়াবে, তিনি যে জায়গায় আছেন কোন জায়গায় যাবেন, সেটা এখনো পরিষ্কার স্পষ্ট নয় আর কি। তবে আমি একটা আপনার সঙ্গে এটা একমত যে পশ্চিমী রেজিমের এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে একটা কথা হয়তো আমি যুক্ত করে, আমি এটা শুনলাম, একটু ভেরিফাই করতে হবে, তবু বলে রাখছি, মনে হয় ভুল নয়, ক্রেডিবল জায়গা থেকে শুনেছি, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু চেয়েছিল অন্য জিনিস। তারা কিন্তু জামায়াতের পক্ষে, চাইছিল যে জামায়াত যদি কোনোভাবে আরো ভালো করে আর কি। ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা সর্বাধিক সময় কিন্তু বাংলাদেশে আছেন, আর অন্য দেশের প্রতিনিধিত্ব, অন্য দেশের তো হুম, রাষ্ট্রদূতে লাগে। আহ, এখন দেখুন, আমেরিকান ঢাকার রাষ্ট্রদূত না, তাদের দূতাবাস যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে একই ধরনের বয়ান, অনেকটা ভারতের সঙ্গে একই রকমের বয়ানের মিল পাওয়া যায়। উম, পাকিস্তানের সঙ্গে বয়ানের মিল পাওয়া যায় না। পাকিস্তান এক ধাপ এগিয়ে অনেক কিছু বলে ফেলেছে, প্রতিরক্ষা, বাণিজ্য অনেক কিছু করতে হুম, চাই। ভারত বা আমেরিকা সেরকম কিছু বলেনি, কিন্তু আমেরিকার তো বাণিজ্য চুক্তি হয়েই আছে, সুতরাং সেটা তো বাতিল হওয়ার প্রশ্নই ওঠে না। এবং বাংলাদেশের নিয়ম অনুসারে কিন্তু চুক্তিগুলো বোধহয় পার্লামেন্টে র্যাটিফাইডও করতে হয়, কিন্তু ভারতে হুম। র্যাটিফাই করার প্রয়োজন হয় না, কিন্তু ভারতে আলোচনা হয়, কিন্তু বোঝাতে হয়। ফলে নিশ্চিতভাবে তো মার্কিনীদের, পশ্চিমাদের স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ, মানে খালি এটুকু বলেই শেষ করি যে বাণিজ্যিক স্বার্থতেই যেন সীমিত থাকে, সেটা যেন স্ট্র্যাটেজিক স্বার্থে রূপান্তরিত না হয়, এই তাহলে ঘোর আপনি তো বিপদ। ভেবেছিলেন যে স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে নিশ্চয়ই এই চুক্তির মধ্যে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যায়। সেই বিষয়ে ভারত ওরিড কিনা? না, ওরই আছে, কারণ এখানে এই চুক্তির মধ্যে না একটা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা হ্যাঁ, বলা হ্যাঁ, আছে, যে হুম, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাকে সহমত হতে হবে। রাইট। আমেরিকা যেটা মনে করবে তাদের থ্রেট, হ্যাঁ, এখন আমেরিকার কাছে থ্রেট মনে হতে পারে মায়ানমার, ফলে সেক্ষেত্রে সহমত হতে হবে। এই ব্যাপারটা প্রচ্ছন্ন, কিন্তু কিছু লাইন আছে, মিনিট মানে চুক্তিগুলো খুব বয়ানটা ভালো করে পড়া দরকার। সবটা হয়তো আমি জানি না জি, আপনাদের ওখানে, আমাদের এখানে যৌথ বিবৃতিটা প্রকাশিত হয়েছে, পরে হুম, একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্টও দিয়েছে আমি, তাতে আবার কিছু আবার সংশোধনও করেছে, আগের যেগুলো চাপিয়েছিল তার থেকে অনেকটা কিছু সরে এসেছে। আগে হুম, হুম। বলেছিল $500 বিলিয়ন আমেরিকা থেকে পণ্য কিনতেই হবে, সেটা বলেছে এখন না, $500 বিলিয়ন নয়, সংখ্যাটা মেনশন করা হয়নি। তারপর এগ্রিকালচার, কৃষি পণ্যের ক্ষেত্রে কিছু আবার নতুন করে ছাড়ও দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোনো কিছু এখনো আসেনি। ফলে বাংলাদেশের ব্যাপারটা কৃষি ক্ষেত্রের ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ আসতে পারে আর কি। কিন্তু সেটা সেই হয়েছে আসলে সরকারকে এই চুক্তির মধ্যে আছে তো, এই সরকারকে চুক্তির মধ্যে তো মেনে আছে নিতে তো হবে। $3.5 বিলিয়ন, 3.5 বিলিয়ন ডলারের পণ্য নিতে হবে যুক্তরাষ্ট্র থেকে, গম, সয়াবিন ইত্যাদি ইত্যাদি। হুম। তো জানি না, আমরা আপনারা ভালো, তো আপনারা এখন রাজনীতিতে উদ্দেশ্য ছিল একটা সরকার আসা, নির্বাচন হওয়া, কিন্তু তারপরে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা তো এখন আমেরিকা, ওয়াশিংটন চাইলে সেটা তো মানতে হবে, তাহলে হলে আবার রেজিম চেঞ্জ হয়ে যাবে। আবার এই যে চেঞ্জ হয়ে যাবে, এটা কি আপনি মানে কথার কথা বলছেন নাকি বাস্তবতা সেরকম রয়েছে? না, এখন তো আমি জানি না, এখন তো মানে সাবেক বিচারক মাজদার হোসেন, যিনি বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম সদস্য ছিলেন, নিজে তিনি প্রত্যক্ষ করেছেন, নিজের যে অভিজ্ঞতা, যে সংস্কারের বাধাগুলো আসলে কিভাবে এসেছে, কোত্থেকে এসেছে, সরকারি বা কতটুকু আন্তরিক ছিল, তিনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সেসব বিষয়ে। আহ যারা মাজদার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে যদি সরাসরি আমি প্রশ্ন করি যে বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের সদস্য হিসেবে আসলে এখানে ব্যত্যয়গুলো কোথায় ছিল? সংস্কার প্রস্তাব করার ক্ষেত্রে অথবা আপনারা যে আন্তরিকভাবে কাজ করতে চেয়েছিলেন সেখানে বাধাগুলো কোত্থেকে এসেছিল, অথবা সরাসরি আমি যে আরো স্পেসিফিক প্রশ্ন করি,
সরকারের পক্ষ থেকে কোনো বাধা ছিল কিনা? আপনাকে ধন্যবাদ। সংস্কার শব্দটা ইটসেলফ ইটস এ এক্সপেরিমেন্টারি। তো তাহলে ব্রিটিশ প্রণীত আইন দিয়ে আমরা বিচার করছি, এই ফেলে দেওয়া আইন দিয়ে বিচার করা, বিচার বিভাগ পরিচালনা করা কি আদৌ যুক্তিযুক্ত? কিন্তু সত্য হচ্ছে এই ওই আইন কি আমরা ধরে বসে আছি? ওই আইন দিয়ে আমাদের সুপ্রিম কোর্ট, লোয়ার জুডিশিয়ারি, দেশের অর্থনীতি, দেশের অন্যান্য সব সেক্টর পরিচালিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক। 18 মাস কিন্তু অনেক দীর্ঘ সময়, এটা স্বল্পতম সময় নয়। এই সময়ে অনেক কিছু সংস্কার করে সমাজের পরিবর্তন আনা সম্ভব ছিল। তো আমাদের এই পরিবর্তনটা, আমি বলবো, যদিও আমি বিচার সংস্কার কমিশনে ছিলাম, এই পরিবর্তনের জন্য বিচার সংস্কার কমিশন তথা অ্যাডেন্টেরিম গভর্নমেন্ট উল্লেখযোগ্য কোনো ভালো কিছু অর্জন করতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে, দেখুন, আমরা বিচার সংস্কার কমিশন বসলাম, বসে এই যে মামলা জট হাইকোর্টে, এবং একটা ছোট্ট দেশ যদিও, গ্রামগঞ্জে থেকে মানুষকে আসতে হয়, তারা ডিস্ট্রিক্ট লেভেলের কথাই বলি, সেখানে যে টয়লেট নাই, বসার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, অনেক অসুবিধাকে ঠেলে, অনেক অসুবিধা অতিক্রম করে, বিশেষ করে মেয়ে বিচার প্রার্থী যারা মহিলারা, তারা এত অমানবিক একটা পরিবেশে বিচারালয় ফেস করে যা বর্ণনাতীত। যে এই 53 বছরে বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা, কোনো রুলস, কোনো নিয়ম, কোনো বিধি কিছুই ছিল না। সেই ক্ষেত্রে আমরা করেছি যে বিচার বিভাগে, বিশেষ করে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগে বিচার নিয়োগ করতে হলে দক্ষ, যোগ্য, মেধা সম্পন্ন লোককে নিয়োগ দিতে হবে। কিন্তু অতীতে যেগুলা গেছে, যে সরকার যখন ক্ষমতায় এসেছে দলীয় লোকজনকে প্রাধান্য দিয়ে নিয়োগ করেছে, যেখানে মেধা, যেখানে অভিজ্ঞতার প্রচন্ড কমতি ছিল, তারপরও নিয়োগ হয়েছে। এই সরকারের সময় আমরা এই বিষয়ে একটা আইন করেছি, প্রজ্ঞাপন হয়েছে, এই প্রেসিডেন্ট কর্তৃক একটা হয়েছে, বিধি হয়েছে, বা আপনি অর্ডিনেন্স হয়েছে যেটাকে বলে সংবিধানের ভাষায়, অর্ডিনেন্স করে আমাদের এই সংস্কারের প্রস্তাব ছিল যে দক্ষ, যোগ্য ও মেধা সম্পন্নকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হোক। সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে সমর্থ হয়েছে। একটা হচ্ছে, মানে দক্ষ লোক যারা দীর্ঘদিন হাইকোর্টে প্র্যাকটিস করেছে, বিচার বিভাগে বিচারক হিসাবে কাজ করেছে, যাদের বয়স 48 বছরের ঊর্ধ্বে চলে গেছে, 45 বছরের ঊর্ধ্বে গেছে, এবং যাদের ক্যারিয়ারে বিচার করার পরিপূর্ণ যোগ্যতা, দক্ষতা, রায়, জাজমেন্ট এবং অ্যাক্টিভিটিজ আছে, তারাকে নেওয়ার জন্য আমরা আইন করেছি। এবং গত একটা নিয়োগে এটাকে অনুসরণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এটা অনুষ্ঠিত হয় নাই। তো এই ক্ষেত্রে আগে যেমন পিক অ্যান্ড চুজ এর ভিত্তিতে বিচারক নিয়োগ করা হতো অন্যান্য রাজনৈতিক সরকারগুলোর সময়, হ্যাঁ, এই যে ডক্টর ইউনূস সরকারের সময় যে 23 জন বিচারক নিয়োগ দেওয়া হলো হাইকোর্টে, সেটাও কি পিক অ্যান্ড চুজ এর ভিত্তিতে? 100 বার বলবো, কোনো নিয়ম নীতি ছিল না এবং দক্ষতা ছিল না। এরকম অনেকেই 23 জনে, সরি টু সে, এসেছে, আমরা চোখে দেখেছি। আমরা এই জন্য আইন করতে চেয়েছি দক্ষ, যোগ্য, মেধা সম্পন্ন। তো ওই 23 জনের যে কথা বললেন, সেই 23 জনের ক্ষেত্রে মারাত্মক প্রশ্ন আছে আইন অঙ্গনে, যে এই নিয়োগটা ভালো হয় নাই, যেটা আমাদের আইন উপদেষ্টা করেছে। এবং এই নিয়োগের বিষয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে চায় এখানেও পিক অ্যান্ড চুজ হয়েছে। তা আসলে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশের, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যা প্রস্তাব করেছেন, সেই প্রস্তাব অনুযায়ী এই সরকার আসলে কতটা সেই অনুযায়ী কাজ করেছে অথবা বাধা সৃষ্টি করেছে? বাধা সৃষ্টি বলবো না, তবে তারা সেই আমাদের যে ডিজায়ার অনুযায়ী যে আমরা যে সংস্কার করতে চেয়েছিলাম তা আমরাও পারিনি করতে, নানান কারণে। সব কারণগুলো আপনার কাছে নাই বলি। আর আমাদের মন মানসিকতা, যারা শিক্ষিত, আমি অশিক্ষিত সাধারণ জনসাধারণের কথা বলছি না, যারা বিচার অঙ্গনের সাথে জড়িত, তাদেরও মেন্টাল একটা সেট আছে, ইগো আছে। দেখেন, আমরা এই সংস্কার কমিশন বলেছি জনসাধারণের জন্য বিচার বিভাগ,
তাদের দৌড় গোড়ায় নিয়ে যেতে হবে, ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। উপজেলাকে আমরা উপজেলা পর্যায়ে নিতে চেয়েছি, হাইকোর্টকে তার প্রত্যেকটা বিভাগে আমরা নিতে চেয়েছি জন হয়রানি লাঘব করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এ বিষয়ে আমরা পজিটিভ সাড়া পাচ্ছি না। এ বিষয়ে আমরাকে নানান কথা শুনতে হচ্ছে। বিচার সংস্কার কমিশন হাইকোর্টকে কেন ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ নিল, এটা ঠিক হয়নি, এবং নানান আমি একটা মৌলিক খারাপ প্রশ্ন কথা করতে আমাদের চাই। সম্পর্কে। আমি একটা মৌলিক প্রশ্ন করতে চাই। এই যে বিভিন্ন ধরনের কমিশন হলো, বিচার বিভাগ বিষয়ক কমিশন সহ, সংস্কার কমিশন সহ, এই কমিশন গুলো কাজ করছিল প্রস্তাব দেওয়া, তাই না, সুপারিশ করা। জি। হুম। আর বাস্তবায়ন কারা করবে, এই সরকারও বাস্তবায়ন করার কোনো সুযোগ ছিল কিনা, নাকি পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারাই করবে? না, আমি আমি এটাও সবাই মনক্ষুণ্ণ হবে, ইন্টারিম গভর্নমেন্টের যারা দায়িত্বে ছিলেন। আমি বলবো ওনারা অনেক কিছুই কার্যকর করতে পারতেন, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই এ প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। যেমন আমি পারেনি, খুব পারেনি নাকি করেনি, পারেনি নাকি করেনি? করেনি। উপরন্ত যেটা খারাপ হলো, আমরা পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে জনসাধারণ দেশের উন্নতি চেয়েছিল, সংস্কার চেয়েছিল, ভালো চেয়েছিল। কিন্তু আপনি বিচারালয় নিয়ে যদি আমি সংক্ষেপে বলি, দেখেন আগেও বিচার বিভাগের জামিন, জাজমেন্ট, এগুলো যদি কারো ফরমায়েশি হয়, কারো হুকুমে হয়, তাহলে স্বাধীনতা বিচার বিভাগের কোথায়, ইন্ডিপেন্ডেন্সি কোথায়? এই আজকে এখনো নতুন সরকার শপথ গ্রহণ করেন নাই, আগামীকালকে শপথ নেবেন, ক্ষমতায় আসবেন, জাতি চেয়ে আছে তাদের ভালো কাজের দিকে। কিন্তু এই 18 মাসের বিচার বিভাগ সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে খুব বেদনাদায়ক এবং দুঃখজনক কথা বলতে হয়। আগের আমলে আমরা দেখেছি, যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোক অপরাধ করলেও তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, আর যারা বিপরীতে থাকে তাদেরকে শায়েস্তা করা হয়। গায়েবী মামলার কথা আপনি জানেন, এবং ভুয়া মামলার কথা আপনি জানেন। তা আমি যদি উল্টো প্রশ্ন করি, বিচার অঙ্গনের সাথে জড়িত গত 18 মাসের কি হয়েছে? গায়েবী মামলার যে চরিত্র, সেই চরিত্র কি অনুসৃত হয় নাই? আমরা দেখেছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাগণ হাইকোর্টে গিয়ে শাউটিং করেছে যে এই এই জামিনগুলা আপনারা শুনবেন না, এই ব্যক্তির জামিন শুনবেন না, এটা দেখবেন না। এবং এরই ধারাবাহিকতায় নিম্ন আদালতের বিচারকেরা আমাকে পার্সোনালি কেউ বলেছে, আমি আজ যদি জামিন শুনি, কাল সকালে আমার বদলি অর্ডার হয়ে যাবে, এটা আমাকে রিজেক্ট করতেই হবে, এরকম ভাবাবেগ। আর যারা ভুক্তভোগী তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, আমি আগেই শুরুতে বলেছি, এভরি কাস্টডি ডে ইজ এ গুড গ্রাউন্ড ফর দেম। কিন্তু বিনা বিচারে, বিনা কারণে, তদন্ত ছাড়াই কাদেরকে হাজতে রাখা যায় আর কাদের জামিন দেওয়া যায়? উন্নত বিশ্বের দিকে আমি নাই চাইলাম। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, যেসব অপরাধের ক্ষেত্রে আপাত দেখা যাচ্ছে যার সর্বোচ্চ শাস্তি 2 বছর, 4 বছর, 7 বছর, বা যেগুলা, যে মামলাগুলা সাজানো অ্যাপারেন্টলি বোঝাচ্ছে, সেই মামলাগুলাই কেন বিচারকরা জামিন দিবেন না? জামিন তো আমার ফান্ডামেন্টাল রাইট, এটা ডিসক্রিশন পাওয়ার অফ জাজেস বটে, তারই স্বেচ্ছাধীন ক্ষমতা। কিন্তু বিচারক তার স্বেচ্ছাধীন ক্ষমতা আরবিট্রেটরি ব্যবহার করতে পারেন না। তাকে ন্যায় নীতির আলোকে মানুষের কল্যাণের দিক বিবেচনা করে তাকে ইউটিলাইজ করতে হবে। ডিসক্রিশন পাওয়ারের ডেফিনেশনই হচ্ছে যে তোমার বিবেক প্রসূত চিন্তা ভাবনা করে প্রচলিত আইনকে সামনে রেখে তুমি তোমার ডিসক্রিশন পাওয়ার ব্যবহার করবা। আমরা কি তা পেয়েছি? আমি আগেও বলেছি, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি যাকে হাতে মাজায় দড়ি বেঁধে রিমান্ডে নেওয়া হলো, যার সুনামের কোনো কমতি ছিল না, মাত্র একটা তার অপরাধ ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানের রায় দেওয়ার জন্য, আজও তিনি কারাগারে, এবং তার জামিন নিম্ন আদালত তো শোনার সাহসই নেই। অথচ এই জামিনটা ম্যাজিস্ট্রেট কর্তৃক দেওয়া উচিত ছিল। হাইকোর্টে কয়েকবার গেছে, কয়েকবারই এই শাউটিং হয়েছে, তার জামিন শুনতে দেওয়া হয় নাই। তারপরও বিচারকেরাও, সরি টু সে, তারাও সাহসিকতার সাথে এই জামিন শুনে আপনি রিজেক্ট করেন বা অ্যালাউ করেন, ইট আপ টু ইউ, এটা ডিসক্রিশন পাওয়ার অফ জাজেস। কিন্তু এগুলো শুনলো না কেন? এগুলো রায় হলো না কেন? এই প্রশ্ন আমি কার কাছে করব? একটা আমাদের দেশে অনেক আন্দোলনকারী, এই যারা জুলাই আন্দোলন করেছে, রক্তাক্ত, মর্মান্তিক, অমানবিক জখম হয়েছে, মৃত্যুর কোলে হাজার হাজার আমাদের মানুষ ঢলে পড়েছে, তাদের
ওই সময়ের অপরাধ সম্পর্কে যে মামলাগুলো হয়েছে সেগুলো সঠিকভাবে দেখতে হবে। তার অর্থ এই নয় মামলাতে একটা ঘটনাকে কেন্দ্র করে 1000কে আসামি করা হয়েছে, শত শত জনকে আসামি করা হয়েছে যাদের বিরুদ্ধে অ্যাপারেন্টলি কোনো কিছু দেওয়া যাচ্ছে না। এবং আমার কাছে এই উদাহরণও আছে, জুলাই আন্দোলনকারী একজনকে তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য তাকে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়েছে। সোন অ্যারেস্ট সম্পর্কে আপনাকে বলি, মূল অভিযোগে নাম থাকে না, পরবর্তী পর্যায়ে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হলে ওই পূর্বের মামলা বা যে কোনো মামলাতেও তাকে আসামি দেখিয়ে তাকে বলে সোন অ্যারেস্ট করে তাকে জি, আপনি তো হাজতের অন্তরীক্ষে রাখা হয়। তো আপনি তো এই একজন বিচারক, বিষয়গুলো আর তো আমি আমি তো 3 মাস কারাগারে ছিলাম। আমি যেটি দেখে এসেছি সোন অ্যারেস্টের বিষয়ে, হয়তো মামলায় জামিন হচ্ছে দীর্ঘদিন পর, 5 মাস 6 মাস পরে, কিন্তু পেন্ডিং মামলা চলে এলো। পেন্ডিং মামলা ওই যে সোন অ্যারেস্ট দেখাচ্ছে একটা গায়েবী মামলায় আহ মধ্যে তাকে সোন অ্যারেস্ট অন্তর্ভুক্ত করছে, করে সোন দিচ্ছে। অ্যারেস্ট। এভাবে এভাবে জামিন হচ্ছে, আবার আবার একটা মামলা আসছে, এইগুলো চলেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি তো অনেক বড় বড় কথা শুনিয়েছেন এই 18 মাসে আমাদেরকে। আসলে কি কোনো বড় কাজ হয়েছে, নাকি তিনি নিজেই ক্ষেত্র বিশেষ বাধা সৃষ্টি করেছেন? এটা আমি অস্বীকার করতে পারবো না, তবে স্পেসিফিক কোথায় কোথায় বাধা দিয়েছে এটা বলতে পারবো না। আমি পত্রিকাতে একটা লেখা লিখে বলেছি আসিফ নজরুল সাহেব জুলাই আন্দোলনকারী এক মহিলাকে, এক শিক্ষার্থীকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলেন। এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে গেল। উনি বললেন ওর জামিন হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে তার জামিন হয়ে গেল। আমি প্রশ্ন রেখেছি, এটা কি বিচার বিভাগের স্বাধীনতা? অথরিটি ডিজায়ার করলো যেটা সেটা হয়ে গেল, এরকম ঘটনা কি শত শত ঘটনা নাই? বিচারকদের তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে বিচার করার স্বাধীনতা আপনি দিবেন না? এখনো বিচার বিভাগে 53 বছরের মধ্যে আপনার ধমকে, আপনার চোখ রাঙানিতে যদি আপনি চালাতে চান, আজকে উচ্চ আদালত সহ নিম্ন আদালতের বিচারকেরা কেন জামিন ধরতে পারছে না? কেন দিল না এই কেয়ারটেকার আমলের 18 মাসেও? এই প্রশ্ন আমি কাকে করব? আমিও তো একজন বিচারক ছিলাম। এটা দেখছি যে আমাদের মাইন্ডসেট এমন ভাবে হয়েছে, ওই যে ব্রিটিশ গোলামি করে করে আমরা যে অবস্থার সৃষ্টি করেছি, আমরা আজও নেই নীতির কে আমরা আফেল করতে পারলাম না। বিবেক নিজের ইচ্ছাকে অবরুদ্ধ করে, পদদলিত করে নেইকে আফেল করার যে বিচারকের মহান ব্রত, সেটা আমরা এক্সারসাইজ করতে পারছি না, বোথ লোয়ার জুডিশিয়ারি এন্ড হায়ার জুডিশিয়ারি অলসো। তো এটা ডিজাইরেবল বা জনস্বার্থে না। এই 18 মাসে অন্তত জি, পক্ষে এই সরকারকে দেখাতে হতো যে আমরা নিরপেক্ষ বিচার চাই, আমরা জনসাধারণের মৌলিক অধিকারকে সুরক্ষা করতে চাই। তার চুল পরিমাণকে কিছু দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। এখনো চাঁদাবাদী হয়েছে, লুটপাট হয়েছে, মব জাস্টিস হয়েছে, তারপর অবিচার হয়েছে। এখানে কি স্বল্পতম সময়, আমি তো মনে করি স্বল্পতম সময়ে এ বিষয়ে মেজারমেন্ট নিয়ে যদি কাজ করতো, ইন্টারিম গভর্নমেন্ট করার ছিল। আমরা কালক্ষেপণ করিনি, 3 মাসের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি, 1 মাস মাত্র বাড়ানো হয়েছিল, কিন্তু ইমপ্লিমেন্ট হলো না কেন? এর জবাব কে দিবে? কোন রাজনৈতিক দল তো এসে বাধা দেয়নি। আপনি কেন ইমপ্লিমেন্ট করলেন না? আপনি একটা আইনের, আপনি যে সিভিল প্রসিডিওর কোডের একটা মামলার বোধহয় 12-13টা স্টেপ থাকে। এই একটা আপনার মামলা হিয়ারিং এ আমি আপনাকে এখন মানে খুব বলিষ্ঠ ভাবে বলতে চাই, যে কোনো আদালতে যান, 15, 20, 25 বছরের প্রচুর সিভিল মামলা পেন্ডিং, 30, 50, 60 বছরের মামলা পেন্ডিং। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যাই, ক্রিমিনাল মামলায় 20 বছর হয়ে গেছে, মার্ডার কেস ট্রায়াল হচ্ছে না কেন? আলামত নষ্ট হয়ে গেছে, সাক্ষী মারা গেছে। আপনি সাগর রুমি মামলায় মাত্র 122 বার সময় নিল। এই মামলা যখন ট্রায়ালে যাবে, এর কোনো খুঁজে পাবেন ম্যাটেরিয়াল এক্সিবিট কিছুই খুঁজে পাবেন না আপনি। তাহলে আপনি বিচার করবেন, বিচারককে দোষারোপ করলে তো হবে না যে এরকম একটা হিনিয়াস অফেন্স করেছে এই খালাস দিয়ে দিল। বিচারকের দায়িত্ব হচ্ছে রেফারির দায়িত্ব, উনি দাগ ক্রস করলেই বাঁশি বাজাবেন। তা আপনি সাক্ষ্য প্রমাণ দিবেন না, আর বিচারকের কাছে আপনি বলবেন মৃত্যুদণ্ড দিল না। আমি এর আগেও বলেছি, ওই যে পুরাতন ঢাকায় একজন হিন্দু কে কোপালো হলো, বিশ্বজিৎ, নিশ্চয়ই। রায় হয়ে গেছে, ইমপ্লিমেন্ট হলো না। এর জবাব আপনি কি দিবেন? যদি সদিচ্ছা থাকতো এই ব্যাকলগ রিডিউস করা যেত। এই হিনিয়াস অফেন্স গুলার শাস্তিগুলা কেন কার্যকর করা হলো না? আপনার 1000টা স্তর করেছেন বা 1000টা স্টেপ করেছেন, করে আপনি নেই বিচার
দ্রুততম সময়ে ডিটারেন্ট পানিশমেন্টকে এক্সিকিউট করার জন্য কোন উদ্যোগ এই 18 মাসের সরকার কি কার্যকর ভাবে গ্রহণ করতে পেরেছে? ভবিষ্যতের জনাব দিকে মাহফুজ যে ইসলাম সাহেব, পলিটিক্যাল গভর্নমেন্ট আমি আইন আপনি আইন উপদেষ্টার কথা বলছিলেন। আইন উপদেষ্টা শুধু তো ওই জুলাই আন্দোলনকারী সুরভি নাম করে একজন সম্ভবত, তার ক্ষেত্রেই নয়, তিনি তো স্পেসিফিক্যালি একাধিকবার বলেছেন যে বিচারকরা যেন গড়ে জামিন না দেন, মানে এটি বলার তিনি রাইটস রাখেন কিনা। হ্যাঁ, আবার বলুন আপনি প্লিজ। না, আমি বলছি আপনি তো একজন মাত্র সুরভির কথা উল্লেখ করেছেন, জুলাই আন্দোলনকারী, তার জামিন হয়ে যাবে, এটি আইন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন। কিন্তু আর সবার ক্ষেত্রে যেন গড়ে জামিন না হয়, তিনি একাধিকবার বিচারকদের উদ্দেশ্যে বলেছেন যে এভাবে গড়ে পড়তা জামিন দেওয়া ঠিক হচ্ছে না। এই ধরনের কমেন্ট কোনো আইন মন্ত্রী বা আইন উপদেষ্টা করতে পারেন কিনা? আপনি আমি আমি আপনি যদি আইন অঙ্গনের একজন লোক হতেন, হাইকোর্টে জজ কোর্টে যা আপনার যদি প্র্যাকটিস থাকতো, তাহলে এই প্রশ্ন আপনি আমাকে করতেন না। তারপরও আমি বলি, হ্যাঁ, এই সময়ে অ্যাডেন্টাইন গভর্নমেন্টের সময়েও আইন কর্মকর্তাগণ, আপনাকে শুরুতেই বলেছি, হাইকোর্টে, লোয়ার কোর্টে, সব জায়গায় বলেছে এই ধরনের জামিন আপনারা শুনবেন না। বাধা দিয়েছে সরকার পক্ষের আইনজীবীরা, মারাত্মকভাবে এজিটেশন করেছে। এবং অফ দ্য রেকর্ড আমি দায়িত্বহীন ভাবে আমি মনে করি, মেবি আই এম রং, যে হ্যাঁ, প্রচ্ছন্ন ভাবে বিচারকদের প্রতি এরকম একটা ওহী নাজিল করা হয়েছিল। আমি শুরুতেই বললাম, অনেক বিচারককে বলেছি, বলে স্যার জামিন না দিলে পরের দিনই বদলি। তো কি বললাম আমি আপনাকে? বিচার বিভাগ সেই আগের ফরমাইশি এতেই তো চলছে। এখনো সাহসিকতার সাথে ন্যায় বিচার ডিসচার্জ করার মতো মানসিকতা কয়জন বিচারকের আমাদের আছে? আমরা সবাই বিচারকেরা সবাই ভালো, কিন্তু তাদেরকে তো সেই ভালো থাকবার, সাহসী জাজমেন্ট দেওয়ার, জামিন দেওয়ার সেই মানসিক পরিবেশ আপনাকে দিতে হবে। না হলে দিব কেন? আমি বিবি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে স্কুলে পড়ছে, এক জামিন দিয়ে আমি দেশের বাইরে চলে গেলাম, এক জেলা থেকে আরেক জায়গায় চলে। বাস্তবতাকে অস্বীকার করা যায় না। বিচার বিভাগের এই এই 18 মাসেও তারা স্বাধীনভাবে বিচারিক কাজ ডিসচার্জ করতে পারেনি। এটা আপামর জনসাধারণ সব সময় আমার কাছে অভিযোগ করেছে, যাদের সাথে কথা বলছে। যেমন আপনি বললেন, আপনি কেন কারাগারে 3 মাস থাকলেন? কি অভিযোগ ছিল আপনার? এজাহারে আপনার নাম ছিল, আপনি সোন অ্যারেস্ট হয়ে আপনি কেন থাকলেন? এর উত্তর তো আপনি বুঝছেন। তাহলে বিচার বিভাগের যদি স্বাধীনতা থেকেই থাকে, বেল দেওয়ার ব্যাপারে যদি কোনো ওহী নাজিল নাই হয়ে থাকে, তাহলে শত শত বিনা বিচারে নির্দোষ লোক এখনো কারাগারে আছে। আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছি, আপনি হাইপার একটা কমিটি করে দেন, আমি 15 দিনের মধ্যে বলে দিতে পারবো যে বিনা বিচারে এবং অহেতুক ওই সোন অ্যারেস্টের মাধ্যমে যাদের অ্যাপারেন্টলি প্রাইমা ফেসি কেস নাই, তাদেরকেও জেল হাজতে আটক রাখা হয়েছে। সেটা আমি সাক্ষী, আমি 2 কারাগার ঘুরে এসেছি, কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কারাগার। হাজার হাজার মানুষ নিরপরাধ, আপনি তো অপরাধী তার দেখেছিলেন। জামিন হচ্ছে না, অপরাধী জামিন হচ্ছে না, আর একটা মামলা আসছে, 5টা 7টা 10টা 12টা মামলা হচ্ছে, এটা একই হিসাব। আর যারা নিরপরাধ, একেবারে একেবারে নিরপরাধ, তারা কোনো কোনো পুলিশকে টাকা দিতে পারেনি, তারা লিয়াজও করতে পারেনি, তারা তদবির করতে পারেনি, এইরকম মানুষকেও দিনের পর দিন বিনা বিচারে, বিচার তো দূর কথা, নিরপরাধ ব্যক্তিদেরকে কারাগারে থাকতে হচ্ছে। আমি এর এইসব জায়গা অন্যতম থেকে জি, অন্যতম যে বিনা বিচারে কারাগারে থাকতে হচ্ছে, এতক্ষণ যেটা বললাম জামিনের বিষয় বললাম, কিন্তু জি, এই মামলাগুলা যারা কনস্ট্রাকশন করলো পুলিশ, না, আপনি কি অস্বীকার করবেন এখনো মামলা বাণিজ্য হচ্ছে? এই কেয়ারটেকার আমলেও এই না, অ্যাডেন্টারিম না, আমলেও? লাখ লাখ টাকা মামলা বাণিজ্য, লাখ লাখ টাকা তো মামলা বাণিজ্য হচ্ছে। তাহলে আমি তো পুলিশের যে ডিউটি ছিল, আমরা চেয়েছিলাম পুলিশকে এই তার ই পুলিশের যে বিচারিক কাজ, তদন্ত, আপনি জেনে আশ্চর্য হবেন, কলকাতা পাশের রাষ্ট্রে যান, 30 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, তাও ভিজিবল ক্যামেরা থাকবে তার সামনে, যে 161 বলে রিপোর্ট সাবমিটের আগে পুলিশকে যেটা দিতে হয়, 161 করবে, তার বক্তব্য শুনবে। কিন্তু আমাদের থানাগুলো নেই। আমাদের প্রচলিত ব্রিটিশের ফেলে দেওয়া আইনে কি আছে জানেন? পুলিশ তার ওই 161 করবে। এবং আমি বাস্তব বিচারিক জীবনে দেখেছি, অধিকাংশ মামলায় আমরা আমরা যে তাকে জিজ্ঞাসা করেছে, পুলিশ কি তোমাকে কখনো জিজ্ঞাসা করেছে? বলে না, কোনোদিন না। বলে থানাতে তুমি কোনোদিন গেছিলা? বলে আমি কোনোদিনও থানায় যাইনি। অথচ তার নামে একটা স্বীকার, একটা সাক্ষ্য তদন্ত রিপোর্টের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে। এটা যদি ভিজিবল করা হতো, তদন্ত প্রক্রিয়াটাকে যদি স্বচ্ছ জনসমক্ষে আনা হতো,
তাহলে তো এই যে বাণিজ্য নামে আমরা যে কথাগুলো শুনি, সোনারেস্টের নামে যে কথাগুলো শুনি, এই হাজার কোটি টাকার বাণিজ্য বন্ধ হতো, জন হয়রানি লাঘবও দূর হতো। কিন্তু আমরা কেউ এগুলা সাহসের সাথে বলিও না, ফেসও করি না। রিফর্মের প্রথম কাজ ছিল বিচার বিভাগের পুরাতন অচল আইনগুলোকে ফেলে দেওয়া এবং পুলিশের যে তদন্ত কার্যক্রমকে এটাকে অত্যাধুনিক এবং ভিজিবল করা। আপনি পকেট থেকে স্লিপ বের করলেন, টেলিফোন ফানলেন, আর আমাকে আসামি শ্রেণীভুক্ত করলেন, আর যে অপরাধ করেছে তাকে অনেক টাকা নিয়ে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন। এটা তো আমাদের দেশে বাস্তব সত্য, 100% সত্য। এই বাণিজ্য হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে বলি না, এগুলো হচ্ছে। এগুলো কি আমরা বুঝি না? জনাব মাজহার হোসেন, যদি তাই হয়ে থাকে, যদি মানে কি, আমরা তো প্রত্যক্ষদর্শী, আমরা অভিজ্ঞতাও সঞ্চয় করে এসেছি, এবং আপনি তো নিজেই রাজসাক্ষী অনেক ক্ষেত্রে। সেই জায়গায় থেকে আপনি মনে করুন, আপনি তো বিচারক, এই মুহূর্তে বিচারক আসনে বসে আছেন, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করি যে তাহলে এই যে সংস্কার সংস্কার যে শব্দগুলো আমরা শুনলাম, সেগুলো কি শুধুই রাজনৈতিক এজেন্ডা? শুধুই মানে ক্ষমতায় টিকে থেকে মানুষকে ভুলভাল বোঝানো? নাকি সত্যি কিছু? আপনি তো বলেছেন যে 18 মাসে কিছুই হয়নি, চুল পরিমাণ কাজ হয়নি। তাহলে এই সংস্কার কমিশন করার উদ্দেশ্যটা কি ছিল? না, আমরা তো ভিতরের খবর অন্তরের খবর জানি না। অ্যাপারেন্টলি যেটা ছিল যে সত্যিকারের সংস্কার করে দেশের পরিবর্তন করা। কিন্তু আমি পাল্টা আপনাকে প্রশ্ন করতে চাই, আপামর জনসাধারণকে বলেন তো, 18 মাসের সংস্কারের জনগণের কি লাভ হয়েছে, কি কল্যাণ হয়েছে? এর অ্যান্সারই তো, এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আসলে আমরা সেটা করতে পারিনি, এই সত্যটা স্বীকার করতে হবে। অনেক কিছুই 18 মাসে করা সম্ভব ছিল, যদি আমাদের সদিচ্ছা থাকতো, ডিজায়ার থাকতো। আমরা তা করতে পারিনি তো। তবে যা করেছি সেটাও যদি আইনে রূপান্তরিত না হয়, সেটা যদি কার্যকরী না হয়, তাহলে তো এটা আরো দুঃখজনক হবে।